আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে টিকেছে এনসিপি সহ ১৬ দল। নিবন্ধন চেয়ে আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি সহ অন্তত ১৬টি দল নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে টিকেছে। পরবর্তীতে এই দলগুলোর ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত ও তথ্য যাচাই বাছাই শেষে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করবে ইসি। দেশের মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে, তারেক রহমান। আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি ও ধানের শীষ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মানুষ এখন বিশ্বাস করে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে গড়ে তোলা। ফ্যাসিস্টদের মধ্যে অনুশোচনা নেই, আছে দাম্ভিকতা। ফ্যাসিস্টদের মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং দাম্ভিকতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। আজ দাবিতে ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর করা সহ ৮ দফা দাবিতে ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আগামী ১২ই আগস্ট সকাল ৬টা থেকে শুরু হয়ে ১৫ই আগস্ট সকাল ৬টা পর্যন্ত চলার কথা ছিল এই ধর্মঘট। এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে প্রস্তুত হ রাজাকার, বাপ মায়ের দোয়ানে, তোদের দিন শেষ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমন চিরকুট ও সঙ্গে কাফনের কাপড় বাড়িতে পাঠিয়ে জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুকে হুমকি দেওয়া হয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিবন্ধন চেয়ে আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টিসহ অন্তত ১৬টি দল নির্বাচন কমিশনের ইসির প্রাথমিক বাছাইয়ে টিকেছে। পরবর্তীতে এই দলগুলোর ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত ও তথ্য যাচাই বাছাই শেষে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করবে ইসি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক যাচাইয়ে যে ১৬টি দল শর্ত পূরণ করতে পেরেছে, মাঠ পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই করবে ইসি। মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ে যেসব দল সব শর্ত পূরণ করতে পারবে তাদের নিবন্ধন দেবে কমিশন। নির্বাচন কমিশন বলছে, চলতি মাসের মধ্যেই মাঠ পর্যায়ের তদন্ত কাজ শেষ করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার কথাও জানিয়েছে ইসি। ইসি সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শর্ত পূরণ করতে পেরেছে এনসিপি, বাংলাদেশ জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি সহ ১৬টি রাজনৈতিক দল। আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি ও ধানের শীষ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মানুষ এখন বিশ্বাস করে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে গড়ে তোলা। আজ দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। কিন্তু এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে হয়, তাহলে আমাদের প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারব না। জনগণের বিশ্বাস ও আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হল। এ উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণের সমর্থন বিএনপি এবং ধানের শীষ পাবে। এরপর দেশ করতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আগামী নির্বাচনে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের দেশকে গড়তে হবে। স্বৈরাচার সরকার তাদের নিজেদের স্বার্থে শিক্ষা, বিচার, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আগামী নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। তিনি বলেন, দেশ গড়তে আমরাই প্রথম সংস্কার প্রস্তাব তুলে ধরেছি। ২.৫ বছর আগে স্বৈরাচার সরকারের আমলেই আমরা দেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছিলাম। সেই ৩১ দফার মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করেছে।
এখন সংস্কারের জন্য যেসব আলোচনায় আসছে অধিকাংশ সংস্কার প্রস্তাব বিএনপি ২.৫ বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল। আমরা বিশ্বাস করি এই দেশকে এগিয়ে নিতে হলে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে। পদ্মায় সারা বছর পানি থাকে না উল্লেখ করে তারেক রহমান বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ফারাক্কার কারণে পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। সুজলা সুফলা এলাকা পদ্মা নদীর পানির অভাবে মরুভূমি হয়ে যাচ্ছে। পানির ন্যায্য হিস্যা পেতে আমরা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাব, জাতিসংঘে যাব। আমাদের পানির ব্যবস্থা করতে হবে, খালগুলো সংস্কার করতে হবে। তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকার দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে এমনভাবে সাজিয়েছিল যাতে পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে মানুষ সেবা নিতে বাধ্য হয়। এই দেশে হাসপাতাল ধ্বংস করে ইচ্ছা করে রোগীদের পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দিত। তারা চিকিৎসার নামে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দিত। আমাদের এখন নিজস্ব চিকিৎসক ও নার্স গড়ে তুলতে হবে, যাতে দেশের মানুষ এই দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা সেবা পায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে আগামী রমজানের আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু ভোট হলেই হবে না, ভোটের মাধ্যমে সরকার গঠন করলেই হবে না। জনগণ বিএনপির নেতাকর্মীদের কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কী, বিএনপি আগামীতে কী করবে, কারণ দেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার শপথ করিয়ে তারেক রহমান বলেন, আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছি। পরবর্তী পদক্ষেপ আমাদের ৩১ দফা বাস্তবায়ন করা। এর আগে দুপুর 2:15 সম্মেলন উদ্বোধন করেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন দলটির আরেক উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহীর সাবেক মেয়র মুসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন। সম্মেলন পরিচালনা করেন সদস্য সচিব মামুন ওর রাশিদ মামুন। ফ্যাসিস্টদের মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং দাম্ভিকতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহম্মদ। রোববার রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ছাত্র জনতার অভ্যুত্থায়ে আহত, ক্যান্সার আক্রান্ত রোগী, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়। সালাউদ্দিন আহমদ বলেন, আমাদের এই মুক্তির মন্দিরের সোপানতলে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রুজলে। আমাদের অশ্রুজলের চাইতেও বেশি বলতে হবে, আমাদের রক্তধারায় লিখিত আছে এই ফ্যাসিস্টদের পতনের আন্দোলনে শহীদদের কাহিনী। কত নির্মম, কত নিষ্ঠুর আচরণ এদেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে পেয়েছে, সেই বেদনার ইতিহাস, সেই বেদনার ধারা বিবরণী, সেই বিবরণীর উপন্যাস ভবিষ্যতে কত লিখিত হবে, অজস্র লিখিত হবে। আমরা তখন বুঝতে পারব কত নিষ্ঠুর আচরণ সহ্য করেছিল এই ভূখণ্ডের মানুষ। তিনি বলেন, আমরা দেখি সেই ফ্যাসিস্টদের মধ্যে কোনো অনুশোচনা নেই, বেদনা নেই, কোনো পরাজয় স্বীকারোক্তি নেই, বরং দাম্ভিকতা দেখি। ভবিষ্যতে ফ্যাসিবাদের উৎপত্তি যাতে না হয় সেইভাবে যেন আমরা রাষ্ট্রব্যবস্থাটা পরিচালিত করি। সালাউদ্দিন আরও বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি এইভাবে গ্রহণ করি যা আমরা প্রতিদিন সংস্কারের মধ্যে দিয়ে যাব, একটি জনকল্যাণমুখী সংস্কারের মধ্যে দিয়ে যাব, একটি জনকল্যাণকর রাষ্ট্রব্যবস্থা, সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য কাজ করব। আমরা এখন একটা কথা শুনি যে সংস্কার হচ্ছে, রাষ্ট্রকাঠামোর সংস্কারের মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্রব্যবস্থা পরিচালিত হয়, কারণ এই রাষ্ট্রব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার, এবং এই সমাজের মানুষের, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সবার মানসিক সংস্কারের মধ্যে দিয়ে আমরা যদি রাষ্ট্রকাঠামোর সংস্কারটা বাস্তবায়ন করতে পারি, তাহলেই 2 এ 2 4 হবে, তাহলেই আমরা একটা কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারব। তিনি বলেন, সংস্কারের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান পেলাম। সেই গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে, তাদেরকে সেই ব্যবস্থা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টায়, তাহলে মানবিক রাষ্ট্র হবে কিভাবে? বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা জনগণ হিসেবে যদি মনে করি সব দায়িত্ব সরকারের, সেটা একটা ভুল ধারণা। রবার্ট কেনেডি প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, আমি 3 জেনারেশনকে কিছু দিতে পারব না, হয়তো 3rd জেনারেশনকে কিছু দিতে পারি।
তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি এমন হবে সরকার আমাদের জন্য কি করে সেটা নয়, বরং জনগণ দেশের জন্য কি করবে সেটাও ভাবতে হবে। এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তাহলেই আমরা জনগণ এবং দায়বদ্ধ সরকার জনগণের কাছে এই উভয়ে মিলে একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গতিশীল করতে পারবে। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতেকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সদস্য জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সভায় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মাওদুদ হোসেন আলমগীর পাভেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক আশরাফুদ্দিন বকুল প্রমুখ উপস্থিত ছিলেন। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর করাসহ ৮ দফা দাবিতে ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে শুরু হয়ে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত চলার কথা ছিল এই ধর্মঘট। আজ রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আলোচনা হয় এবং সমাধানের জন্য প্রক্রিয়া শুরুর আশ্বাস দেয় সরকার। এর আগে গত ২৭ জুলাই জাতীয় প্রেসক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ ৮ দফা দাবি জানায় এবং দাবি আদায় না হলে ৭২ ঘণ্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮-৯ ও ১০৫ ধারা সহ সুপরিষ্কৃত ধারাগুলো সংশোধন, বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধি করে ৩০ বছর করা, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ২০ ও ২৫ বছরের পুরাতন গাড়ির বিরুদ্ধে বিআরটিএর অভিযান স্থগিত রাখা, বাজেটে আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল রাখা, রিকন্ডিশন বাণিজ্যিক যানবাহন আমদানির মেয়াদ ৫ বছর থেকে ১২ বছর করা, দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় আটক হলে ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেয়ার বিধান, মেয়াদ উত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন, মহাসড়কে ৩ চাকার যানবাহন ও বিআরটিএ অনুমোদনবিহীন হালকা যানবাহনের পৃথক লেন ব্যবস্থা, ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত সরবরাহ এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম আগামীকাল ১১ আগস্টের মধ্যে দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানান। অন্যথায় ১২ আগস্ট থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন। বৈঠকে সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড শেখ মঈনুদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম সহ বাস ট্রাকের বিভিন্ন পরিবহনের নেতারা। প্রস্তুত হ রাজাকার, বাপ মায়ের দোয়া নে, তুদের দিন শেষ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এমন চিরকুট ও সঙ্গে কাপনের কাপড় বাড়িতে পাঠিয়ে জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুকে হুমকি দেওয়া হয়েছে। শনিবার ৯ আগস্ট রাতে মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে তাকে এ হুমকির পাশাপাশি তার বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার ১০ আগস্ট মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ভুক্তভোগী খালিদ হাসান মিলু অভিযোগ করে জানান, শনিবার রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়, পরে বাড়ির সামনে কাপনের কাপড় ও চিরকুট ফেলে যায়। মিলু জানান, রাত 11:30 তিনি বাসায় ফেরেন। কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে শোনা যায়, বাইরে বের হয়ে দেখ। তিনি বারান্দায় গিয়ে দেখেন টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ। মিলু আরও জানান, তিনি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকেন। ধুরইল বাজারের নৈশ প্রহরীও আসেন। পরে বাইরে এসে একটি পলিথিন দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেটি খোলা হয়। ভেতরে সাদা কাপড় অর্থাৎ কাপনের কাপড় এবং একটি চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল তা নিভিয়ে ফেলা হয়। এমন হুমকি পেয়ে তিনি উদ্বিগ্ন ও আতঙ্কিত। চিরকুটে জয় বাংলা লেখা থাকায় কারা এ ঘটনায় জড়িত তা অনুমান করা কঠিন নয়। এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক। আওয়ামী সন্ত্রাসীরা এখনও আমাদের এনাবে হুমকি ভেবিহি, যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ।
প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ বিষয়ে থানায় জিডি করব। মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, রাত 11:15টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।